সিলেটের গোয়েনঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আবার উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত। এবার সিলেট সীমান্তে আকস্মিক গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে গুলি ছুড়ে পার পায়নি তারা। হামলার জবাবে তাৎক্ষণিক পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির কড়া ও দৃঢ় প্রতিরোধে দ্রুতই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভারতের বুকে কাঁপন ধরাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এক একটা সিদ্ধান্তে ঘুম হারাম দিল্লির দাদাবাবুদের। কারণ বাংলাদেশ এখন আর কাউকে ভয় পায় না। ক্ষমতায় এসেই প্রতিরক্ষা খাতে বড় চমক দেখাচ্ছেন তারেক রহমান। Bangladesh always regard India as a good friend, but that friendship should be with like respect each other. It's not that dominating to each other, with respect, and thus relation should be people to people relation rather than person to person. Thank you. বাটি গরুর গোশত খেয়ে কোরবানির নিষেধাজ্ঞা তুলে নিলেন শুভেন্দু। এদিকে মুসলিমদের পায়ে ধরছে হিন্দুরা গরু বিক্রির জন্য। আমার 5 লাখ টাকা লোন নেওয়া সব মহিলারা এসেছে আমার বাড়িতে, আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। বাস্তবতার মারপ্যাচে সেই আইনি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের হাজারো হিন্দু খামারি ও পশু ব্যবসায়ী। ভারতে 14 বছরেরও কম বয়সী গবাদি পশুর জবাই নিষিদ্ধ করার কঠোর বিধিনিষেধ আজ খোদ সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক চাষিদের জন্য এক চরম অর্থনৈতিক বিপর্যয় বা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখে যাওয়া পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে কোরবানির পশুর বাজারে বড় পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। দেশীয় খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে গরু প্রবেশ কার্যত বন্ধ করে দেয়া হয়। এবারও সেই অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ সরকার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের এই ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা আবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ভারতের বুকে কাঁপন ধরাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এক একটা সিদ্ধান্তে ঘুম হারাম দিল্লির দাদাবাবুদের। কারণ বাংলাদেশ এখন আর কাউকে ভয় পায় না। ক্ষমতায় এসেই প্রতিরক্ষা খাতে বড় চমক দেখাচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন ও অত্যাধুনিক এয়ার ডিফেন্স কেনায় $2.2 বিলিয়ন বিশাল পরিকল্পনা চলছে। তাছাড়া উত্তরবঙ্গের ঘুমন্ত প্রায় এক বিমানবন্দর নিয়ে প্রতিবেশী দেশের প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। এর কারণ একটাই, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন এমন একজন নেতা অবস্থান করছেন যিনি দিল্লির রক্তচক্ষুকে বিন্দুমাত্র ভয় পান না। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিশালী প্রতিবেশী দেশগুলোর চাপ, ভূ রাজনৈতিক জটিলতা সবকিছু অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলা করে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা হয়তো কয়েক বছর আগেও এই দেশে কেউ কল্পনা করতে পারত না। তিনি শক্ত হাতে প্রমাণ করে দিচ্ছেন, মাথা নিচু করে নয়, চোখে চোখ রেখে নিজেদের অধিকার আদায় করতে হয়। আর এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে তার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হতে যাচ্ছে বগুড়ার বিমানবন্দর এবং বাংলাদেশের আকাশসীমা কাঁপাতে আসা নতুন প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট। কেন এই বিমানবন্দর আর F-17 থান্ডার ফাইটার নিয়ে এত আলোচনা হচ্ছে? এর পেছনে থাকা তারেক রহমানের আসল গেম প্ল্যানটা কি? একসময়ের এই এরুলিয়া বিমানবন্দরকে পাইলটরা নিজেদের মধ্যে মজা করে বলতেন গরুর মাঠ। সেই 1987 সালে তৈরি হওয়া মাত্র 4500 ফুটের একটা রানওয়ে, চারদিকে ধানি জমি আর টার্মিনাল বলতে স্রেফ টিনের চালের একটা কাঠামো, এই হলো বগুড়া বিমানবন্দর। মাসে হয়তো একবার ছোট 2 সিটার প্লেন সেখানে নামে। কিন্তু সেই গরুর মাঠ এবার পরিণত হতে যাচ্ছে দেশের উত্তরের সবচেয়ে বড় এভিয়েশন কমপ্লেক্সে। প্রায় 11,830 কোটি টাকা বাজেটের এই মেগা প্রজেক্ট কেবল সাধারণ বিমানবন্দর নয়, এটি হতে যাচ্ছে যাত্রীবাহী, কার্গো, সামরিক ফরওয়ার্ড বেস এবং প্রশিক্ষণ, এই 4 মাথার এক বিশাল দানব। 109 একরের সেই ছোট জায়গা এবার আরো 2891 একর জমি অধিগ্রহণ করে 3000 একরের এক বিশাল মানচিত্রে রূপ নেবে। রানওয়ের দৈর্ঘ্য 4500 ফুট থেকে বেড়ে দাঁড়াবে 10,500 ফুটে। এত লম্বা রানওয়ে হওয়ার মানে হলো বোয়িং 777, এয়ারবাস A350 কিংবা C-130J এর মতো বিশাল সব সামরিক ও বাণিজ্যিক কার্গো অনায়াসেই এখানে ল্যান্ড করতে পারবে। কিন্তু শুধু বড় রানওয়ে হলেই কি দিল্লির ভয় পাওয়ার কথা? আসল ব্যাপার হলো এই বিমানবন্দরের নিখুঁত ভৌগোলিক অবস্থান। বগুড়া থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব মাত্র 110 কিলোমিটার। এই চিকেন স্নেক হলো ভারতের সেই স্পর্শকাতর জায়গা যা তাদের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করেছে। 10,500 ফুটের এই নতুন রানওয়ে থেকে ফাইটার জেট উড়লে শিলিগুড়ি করিডোরে পৌঁছতে সময় লাগবে মাত্র 18 মিনিট। আর যদি সুপারসনিক ফাইটার হয় তাহলে বগুড়া থেকে বর্ডারে পৌঁছতে সময় লাগবে মাত্র 2 মিনিট। আগে যমুনা নদীর ওপারে আমাদের কোনো ফাইটার বেস ছিল না, কিন্তু এখন তারেক রহমানের মাস্টার প্ল্যানে বগুড়াই হতে যাচ্ছে বিমান বাহিনীর ফরওয়ার্ড অপারেটিং বেস। এই একটি সিদ্ধান্তই সামরিক কৌশলবিদদের হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দিয়েছে। চীন, ভারত, নেপাল আর ভুটানের ইকোনমিক করিডোরের ঠিক সেন্টারে বসে বাংলাদেশ এখন ভূ রাজনীতির নতুন রানওয়ে তৈরি করছে, যা দিল্লির জন্য রীতিমতো এক সতর্কবার্তা। এই বিশাল প্রজেক্ট বাস্তবায়িত হবে 3টি সুনির্দিষ্ট ধাপে।
থেকে 2027-এর মধ্যে প্রথম ধাপে রানওয়ে হবে 9000 ফুট, বসবে ক্যাট 2 লাইটিং এবং ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS। এই ধাপেই খরচ হবে প্রায় 4900 কোটি টাকা। এরপর 2028 থেকে 2030-এর মধ্যে দ্বিতীয় ধাপে রানওয়ে গিয়ে ঠেকবে 10,500 ফুটে, তৈরি হবে বিশাল কার্গো টার্মিনাল। আর তৃতীয় ধাপে 2031 থেকে 2035-এর মধ্যে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে, যেখানে থাকবে ফ্লাইং একাডেমি এবং বিমান বাহিনীর ফরওয়ার্ড অপারেটিং বেস। এবার আসা যাক আরেক চমকে। এই বিশাল রানওয়েতে আসলে কি নামতে যাচ্ছে? শুধুই কি যাত্রীবাহী বিমান, নাকি এমন কিছু যা সরাসরি শত্রুর বুকে কাঁপন ধরাবে? বাংলাদেশের আকাশে এবার রাজত্ব করতে আসছে JF-17 থান্ডার এবং J-10C এর মতো যুদ্ধ বিমান। গত প্রায় 2 দশকে আমাদের বিমান বাহিনীতে আক্ষরিক অর্থে কোনো সত্যিকারের আধুনিক কম্ব্যাট ফাইটার জেট যুক্ত হয়নি। যা কেনা হয়েছে তার বেশিরভাগই ছিল ট্রেনিং এয়ারক্রাফট বা হালকা বিমান। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ক্ষমতা এসেই এই চিত্র পুরোপুরি বদলে দিয়েছেন। সামরিক সক্ষমতা বাড়াতে ও সমরাস্ত্র কেনার জন্য 27,000 কোটি টাকার এক বিশাল বাজেট প্রস্তুত করা হয়েছে। আর এই বাজেটের সবচেয়ে বড় চমক হলো সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট। JF-17 ব্লক 3 কোনো সাধারণ বিমান নয়, এটি এমন এক যুদ্ধ বিমান যা খুব সহজেই শত্রুর রাডার ফাঁকি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত স্থানতে সক্ষম। এর আধুনিক এভিয়নিক্স, এইসা রাডার সিস্টেম এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ছোড়ার ক্ষমতা একে এই অঞ্চলের অন্যতম সেরা ফাইটারে পরিণত করেছে। পাকিস্তান ও চীনের যৌথ প্রযোজনায় তৈরি এই ফাইটার জেট কিনার সিদ্ধান্তটি মূলত ভারতের জন্য একটা বড় মানসিক ও কৌশলগত ধাক্কা। কারণ বাংলাদেশ এতদিন সমরাষ্ট্রের জন্য নির্দিষ্ট কিছু দেশের উপর নির্ভরশীল ছিল, যারা চাইতো না বাংলাদেশ সামরিক দিক থেকে খুব বেশি শক্তিশালী হয়ে উঠুক। কিন্তু তারেক রহমান সেই নির্ভরশীলতার শিকল ভেঙে দিয়েছেন। শুধু JF-17 নয়, এর পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার, আনআর্মড এরিয়াল ভেহিকল বা অত্যাধুনিক ড্রোন কেনার পরিকল্পনাও এই বাজেটের অন্তর্ভুক্ত। প্রথম ধাপের কাজ শেষ হলেই বগুড়ায় 8টি F-7 BGI ফাইটার নিয়ে একটা পূর্ণাঙ্গ স্কোয়াড্রন বসবে। কিন্তু আকাশ সীমার ওপর দূরপাল্লার নজরদারি করবে কে? শত্রুর বিমান সীমানায় ঢোকার আগেই তা ধ্বংসের কি ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ? এই জায়গাতেই তারেক রহমানের আরেকটি মাস্টার স্ট্রোক দেখতে পাওয়া যায়। শুধু ফাইটার জেট কিনেই বসে থাকবে না সরকার, পুরো দেশের আকাশকে একটি সুরক্ষিত চাদরে ঢেকে ফেলার কাজ চলছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থ্যালাস রাডার সিস্টেম বসানোর কাজ বাণিজ্যিক ফ্লাইটের জন্য হলেও এর সাথে সামরিক স্ট্র্যাটেজি যুক্ত করা হবে। এর পাশাপাশি বঙ্গোপসাগর এবং দেশের অন্যান্য সীমান্তে বসানো হবে লং রেঞ্জ রাডার সিস্টেম। 400 নটিক্যাল মাইল রেঞ্জের এই রাডারগুলো দিয়ে সীমানার বহু দূর পর্যন্ত নজরদারি করা যাবে। ভারতের আকাশে কখন কোন বিমান উঠছে তার নিখুঁত ডেটা চলে আসবে আমাদের মনিটরে। আর শুধু নজরদারি নয়, আকাশ প্রতিরক্ষাকে নিচ্ছিদ্র করতে কেনা হচ্ছে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই মিসাইল সিস্টেমগুলোর রেঞ্জ এত বেশি যে সীমানার অনেক দূর থেকেই শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই রুখে দেওয়া সম্ভব। শুধু আকাশপথে নয়, বাংলাদেশের পানি সীমাতেও আসছে বিশাল পরিবর্তন। সমুদ্র সীমা প্রতিরক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে সাবমারিন ঘাঁটির সম্প্রসারণ করা হচ্ছে। পেকুয়া সাবমারিন ঘাঁটির সক্ষমতা বাড়াতে ও নতুন যুদ্ধজাহাজ যুক্ত করতে বিশাল অঙ্কের বাজেট রাখা হয়েছে। সমুদ্রে টহলদারি বাড়াতে ও যে কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে কেনা হচ্ছে আরও 4টি আধুনিক যুদ্ধজাহাজ, যা দেশীয় প্রযুক্তিতে বা দেশীয় শিপইয়ার্ডে মেইনটেইন করার উপর জোর দেওয়া হচ্ছে। এই এত সব সামরিক প্রস্তুতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো আত্মনির্ভরশীলতা। প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বিদেশ থেকে অস্ত্র কিনেই দায়িত্ব শেষ করতে চাইছেন না, তিনি চাইছেন বাংলাদেশ যেন সমরাস্ত্র উৎপাদনে ও রক্ষণাবেক্ষণে নিজের পায়ে দাঁড়াতে পারে। বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা কমানোর জন্য লোকাল ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার দিকে কড়া নজর দেওয়া হচ্ছে। দেশে বসে যেন যুদ্ধজাহাজ মেইনটেইন করা যায় সেই প্রজেক্টগুলোতে জোর দেওয়া হচ্ছে। বিমান বাহিনীর জন্য কেনা হচ্ছে অত্যাধুনিক ট্রেনিং সিমুলেটর। আগে এসব ট্রেনিংয়ের জন্য আমাদের পাইলটদের অন্য দেশের উপর নির্ভর করতে হতো, যা ছিল ব্যয়বহুল এবং কৌশলগত দিক থেকে ঝুঁকিপূর্ণ। কিন্তু এখন দেশেই সেই সুবিধা তৈরি হওয়ায় কোটি কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি সামরিক বাহিনীর অপারেশনাল গোপনীয়তাও শতভাগ বজায় থাকছে। দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটা নিউজ পেলাম যে লুৎফুজ্জামান বাবরকে ফেরত আনা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে। ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য লুৎফুজ্জামান বাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যত এমপি হয়েছেন বা যত কেন্দ্রীয় নেতা আছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট বলে মনে করছেন এখন তারেক রহমান। কারণ ওপারে শুভেন্দ্র যেভাবে হুঙ্কার দিচ্ছে বাংলাদেশকে কয়েক মিনিটের ভিতরে দখল করে ফেলবে, অথবা কলকাতার যেই জায়গাগুলোতে এখন কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পরিকল্পনা করছে শুভেন্দ্র, এর মোকাবেলার জন্য যথেষ্ট নয় বর্তমান সালাউদ্দিন আহমেদ। তাহলে সালাউদ্দিন আহমেদকে কি করবে? সালাউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করার গুঞ্জন শোনা যাচ্ছে। সালাউদ্দিন আহমেদকে হাতের লাঠি হিসাবে রেখেই তারেক রহমান আনতে চাচ্ছেন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গাটিতে। এখানে দেখানো হবে এটা শূন্য হচ্ছে, কারণ রাষ্ট্রপতি যদি সালাউদ্দিন আহমেদ হয়ে যান, প্রদর্শক বলা যায় না কার কপালে কোন দিন কোন রাজটিকা লেখা আছে। আপনারই বা ভাগ্যে কি আছে আগামীকাল সকালের সূর্য উদয়ের পরেই অনেকটা আমরা অনেক সময় বুঝে থাকি। তাই যদি লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সবচেয়ে বেশি আতঙ্কিত হবে ভারত। ভারতকে এখন আতঙ্কিত করেই আমাদেরকে কাজ করতে হবে। ভারতকে যদি বেশি আমরা তোয়াক্কা করি, তা মানে তুষামুত করি, তাহলে আমাদের সকল দিকে সকল কিছু আটকিয়ে দিচ্ছে ভারত। অর্থনৈতিকভাবে আমাদেরকে স্বাবলম্বী হতে হলে আমাদেরকে চায়নার ধারে যেতে হবে। চায়নাই পারবে অর্থনৈতিকভাবে আমাদেরকে একটি ভালো উন্নত সরকার পরিচালনার সুযোগ করে দিতে। আর ভারত থেকে আমরা এই ধরনের কোনো সুযোগ তো পাই না, বরঞ্চ উল্টো ভারতের নাগরিকরা বাংলাদেশ থেকে রেভিডেন্স হিসাবে ডলারগুলা নিয়ে যাচ্ছে। তাই ভারতের সাথে মোকাবিলা করতে হলে এখন লুৎফুজ্জামান বাবরের কোনো বিকল্প নাই বলে মনে করছেন তারেক রহমান। আপনি কি মনে করছেন দর্শক? তারেক রহমান কি পারবেন লুৎফুজ্জামান বাবরকে ভারতের চোখে চোখ রেখে এনে স্বরাষ্ট্রমন্ত্রী করতে? শুধু লুৎফুজ্জামান বাবরই নয়, আসছেন আমানুল্লাহ আমান,
আরও বেশ কিছু তুখুর নেতা মন্ত্রী পরিষদে, যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। অনেক মন্ত্রণালয়ে নতুন নতুন মন্ত্রী দিয়েছেন তারেক রহমান, কিন্তু তাদের পারফরমেন্স এবং তাদের কার্যক্রমে অনেকটাই বিব্রত এখন তারেক রহমান। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে তাদের অযোগ্যতার সরাসরি পরিচয়, যেখানে যেভাবে মিডিয়ার সামনে যার কথা বলা দরকার সেই কথাগুলোও এমনভাবে বলছেন যে সরকারের জন্য লজ্জা বা অপমানের বা অযোগ্যতার পরিচয় বহন করে। সেদিক থেকে চিন্তা করে পুরাতন যাদেরকে বসিয়ে রেখেছিলেন, যাদেরকে মন্ত্রী তৈরি করেননি এবারের সরকারে, তাদের মধ্যে অন্যতম বেশ কয়েকজনকে ফেরত এনে নতুন করে মন্ত্রী পরিষদ গঠন করে নতুনভাবে দেশকে ভারতের সাথে মোকাবেলা করার মতো শক্তিশালী সরকার তৈরির জন্য তারেক রহমানের আপ্রাণ চেষ্টা চলছে বলে সূত্র থেকে জানতে পেরেছি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।